এয়ার ইন্ডিয়ার কনিষ্ক নামে বোয়িং 747-237 বিমানের ফ্লাইট 182 এর ট্র্যাজিক পরিণতির কথা মনে রাখিনি আমরা। অথচ 9/11-এর আগে পৃথিবীতে এটাই ছিল সব থেকে ভয়াবহ বিমান সন্ত্রাসের ঘটনা। কানাডার টরন্টো থেকে ছেড়ে মন্ট্রিল হয়ে লন্ডন, লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ছেড়ে ভায়া দিল্লি হয়ে মুম্বাইয়ে পৌঁছানোর কথা ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 182 এর। 1985-র 23শে জুন বিস্ফোরণের জেরে আটলান্টিক মহাসাগরে ভেঙে পড়ে কনিষ্ক। আয়ারল্যান্ডের উপকূল থেকে প্রায় 190 কিলোমিটার দূরে কনিষ্কের ধ্বংসাবশেষ পড়েছিল। 22 জন ক্রু সহ 329 জন যাত্রীর সকলের মৃত্যু হয়েছিল। দেহাবশেষ উদ্ধার হয়েছিল মাত্র 131 জনের। মৃতদের মধ্যে 278 জন ছিলেন কানাডার নাগরিক, যদিও তাদের অধিকাংশই ভারতীয় বংশোদ্ভূত। 27 জন ব্রিটিশ নাগরিক, 24 জন ভারতীয়। 1985-র 22শে জুন টরন্টো থেকে 1 ঘন্টা 40 মিনিট বিলম্বে উড়ে স্থানীয় সময় রাত 9টা নাগাদ মন্ট্রিলের মিরাবেল বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বোয়িং 747 বিমানটি। মন্ট্রিল থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবার পর 23শে জুন স্থানীয় সময় সকাল 8:09:58 আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের র্যাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি। সেই সময় আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূল থেকে 190 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের ওপর 31,000 ফুট উচ্চতা দিয়ে 329 জন যাত্রী ও ক্রুকে নিয়ে গন্তব্যের দিকে উড়ে যাচ্ছিল কনিষ্ক। বোমা বিস্ফোরণে মাঝ আকাশে টুকরো টুকরো হয়ে যায় বোয়িং 747 এর বিশাল দেহ। ঘটনার 1 ঘন্টার মধ্যে নিউ ইয়র্ক টাইমসের দফতরে ফোন করে বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে 3টি খালিস্তানি জঙ্গি গোষ্ঠী। যদিও পরে সিবিআই এর তদন্তে প্রমাণিত হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং 747-এ বোমা রাখার ষড়যন্ত্রটি ছিল বাব্বার খালসা ইন্টারন্যাশনালের। 1984 জুনে অপারেশন ব্লু স্টারের পর থেকেই কানাডায় আশ্রিত শিখ উগ্রপন্থীরা বড় কিছু ঘটানোর পরিকল্পনা করছিল। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 182 বোমায় বিধ্বস্ত হয়েছিল 85-র 23শে জুন। ঘটনার 1.5-2 মাস আগে থেকেই কানাডায় শিখ সম্প্রদায়ের ভেতর ফিসফিসানি শোনা যাচ্ছিল এয়ার ইন্ডিয়া কি ফ্লাইট মতলো। রয়ের গোয়েন্দাদের কানেও গুঞ্জনটি পৌঁছেছিল। ঘটনা 23 দিন আগে ভারতের গোয়েন্দাদের তরফে সম্ভাব্য বিমান হামলার বিষয়ে সতর্ক করে কানাডার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ও মুম্বাইয়ের এয়ার ইন্ডিয়ার সদর দপ্তর 2 জায়গাতেই টেলেক্স মেসেজ যায়। ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি থেকে পর্যাপ্ত তথ্য পাওয়ার পরেও খালিস্তানি জঙ্গিদের নাশকতার ছক বানচাল করতে তৎপরতা দেখায়নি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ও কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস। সিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী ভারত থেকে গোপন তথ্য হাতে পাওয়ার পরেও কানাডার এই 2 নিরাপত্তা সংস্থার কাজের মধ্যে কোনো সমন্বয় ছিল না, বরং 2 সংস্থার মধ্যে রেষারেষি ও অবিশ্বাস তদন্তের কাজকে ব্যাহত করেছিল। কনিষ্ক বিমানের বিয়োগান্তক পরিণতির অনেক বছর পর 2006 সালে ঘটনা তদন্তে একটি কমিশন গঠনের নির্দেশ দিয়েছিলেন কানাডার তদানীন্তন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার। 2010 সালে জাস্টিস জন মেজর কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়। জন মেজর কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করেই প্রতিবেদনটি তৈরি করেছিল কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের সংবাদ বিভাগ। আরসিএমপি ও সিএসআইএস এর কেউ কারোর সঙ্গে তদন্তের তথ্য আদান প্রদান করেনি বলে জন মেজর কমিশনের রিপোর্টে উল্লেখ ছিল। ভারতীয় গোয়েন্দাদের দেওয়া তথ্যের প্রতি তাচ্ছিল্যের কারণেই কি সম্ভাব্য নাশকতার মোকাবিলায় গুরুত্ব দিয়ে অনুসন্ধানে নামেনি কানাডার 2 এজেন্সি? জাস্টিস জন মেজর কমিশনের রিপোর্টে তেমনই ইঙ্গিত ছিল। কানাডার মাটিতে বসে সন্ত্রাসবাদীরা যখন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা বিস্ফোরণের ষড়যন্ত্র করছিল, তখন সেই ষড়যন্ত্র নিষ্ফল করতে কানাডার নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছিল বলে তাঁর রিপোর্টে স্পষ্ট অভিযোগ করেছেন জাস্টিস মেজর। তিনি রিপোর্টে লিখেছেন, সেই সময় নিরাপত্তার গলদগুলি ছিল ক্ষমার অযোগ্য এবং সন্ত্রাসবাদীদের নৃশংসতা প্রতিরোধে দেশের নিরাপত্তা আর বন্দোবস্তে ছিল আপাদমস্তক ঘাটতি। কনিষ্ক বিমানে অন্তর্ঘাতের মূল চক্রী ছিল বাব্বার খালসা ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা তালবিন্দর সিং পারমার। কনিষ্কে বিস্ফোরণ ঘটানোর দিন কয়েক আগে কানাডার ডানকান বিসি এলাকার একটি জঙ্গলে পরীক্ষামূলকভাবে বোমা ফাটিয়ে দেখেছিল পারমার। তার আগেই ভারতীয় গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পারমারের উপর হালকা পাতলা নজরদারি চালাচ্ছিলেন কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের গোয়েন্দারা। বোমা বিস্ফোরণের শব্দকে বন্দুকের গুলির শব্দ ভেবে ভুল করে পরের দিনই পারমারের ওপর থেকে নজরদারি তুলে নেন তারা।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিস্ফোরণে উড়িয়ে দিতে পারে সন্ত্রাসবাদীরা, এই সতর্কবার্তা পাওয়ার পরেও দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা বেষ্টনী মজবুত করতে কোনো পদক্ষেপ করেনি কানাডা সরকার। টরন্টো থেকে যেদিন অভিশপ্ত কনিষ্ক শেষবারের মতো উড়ে গিয়েছিল, সেদিন টরন্টোর পিয়ারসন এয়ারপোর্টের এক্সরে স্ক্রিনগুলো ভেঙে রেখেছিল কারা? সেদিনই কেন বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত স্নিফার কুকুরগুলোকে প্রশিক্ষণের জন্য ভ্যাঙ্কুভারে পাঠিয়ে দেওয়া হয়েছিল? মনজিৎ সিং নামে ওয়েটিং লিস্টে থাকা এক যাত্রীর স্যামসোনাইট লাগেজের ভেতর বোমাটি ছিল। টিকিট কনফার্ম না হওয়ার পরেও একজন যাত্রীর লাগেজ কিভাবে বিমানে চাপানো হয়েছিল? মনজিৎ সিং নামে ওই যাত্রী পরিকল্পনা মাফিক বিস্ফোরক ভর্তি লাগেজ ফ্লাইট 182-তে ভরে দিয়ে টরন্টো বিমানবন্দর থেকে বাড়ি ফিরে যান। লাগেজ পরীক্ষায় নিয়োজিত কানাডার নিরাপত্তা কর্মীরা কি করছিলেন? তাদের হাতে ধরে রাখা স্নিফার মেশিনটি কি বিস্ফোরক ভর্তি ব্যাগ চেক করার সময় বিপ বিপ আওয়াজ করে ওঠেনি? শোনা যায় হ্যান্ড ডিটেক্টর মেশিন সংকেত দেওয়ার পরেও তা অগ্রাহ্য করেছিলেন পিয়ারসন এয়ারপোর্টের নিরাপত্তা কর্মীরা। ঘটনাটি ইচ্ছাকৃত না দায়িত্ব পালনে অবহেলা, এই প্রশ্নের কোনো নিষ্পত্তি হয়নি। কনিষ্ক বম্বিং মামলার বিচার শুরু হয়েছিল 1985-তে, শেষ হয়েছিল 2010-এ, অর্থাৎ বিচার পর্ব চলেছিল দীর্ঘ 25 বছর ধরে। কিন্তু এই বিলম্বিত বিচার 329 জন নিহতের স্বজনদের শেষ পর্যন্ত প্রহসন ছাড়া আর কিছুই দিতে পারেনি। ঘটনার পর ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড তালবিন্দর সিং পারমার সহ অনেককেই গ্রেফতার করেছিল কানাডার পুলিশ, কিন্তু পারমার সহ সকলকেই একে একে মুক্তি দিয়ে সমাজে সসম্মানে পুনর্বাসিত করার যাবতীয় বন্দোবস্ত করে দিয়েছিল কানাডা সরকার। এই ঘটনা প্রমাণ করে অপরাধে জড়িতদের শাস্তি দেওয়ার কোনো সদিচ্ছা এই কানাডা প্রশাসনের ছিল না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা।